জয় হিন্দ বন্ধুরা। বিনা যুদ্ধে শুধুমাত্র সির্ফ একটা ধমকিতেই বড় যুদ্ধকে হেরে গেল। হ্যাঁ, মানে এক ওয়ার্নিং এই হাঁটু গড়ে বসে গেছে। আমার মনে হয় এর থেকে বড় লজ্জাজনক হার আর কিছু হতেই পারে না। আমি এখানে কার কথা বলছি আপনারা নিশ্চয়ই ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন। হ্যাঁ, ইউএইরই কথা বলছি। গতকালকে আমি আপনাদের একটা ভিডিও বানিয়ে বলেছিলাম যে ইউএইর ঘরের ভেতরে ঢুকে একটা ফ্রেশ নিউ অস্ত্র বোঝায় জাহাজের উপর এয়ার স্ট্রাইক করে সেটাকে উড়িয়ে দিয়ে চলে যায়। আর এটা করেছিল কে? তার করিবি, তার সব থেকে ক্লোজ মানে কারিবি, তার মিত্র সৌদি আরব। শুধু করেইনি, তারপরে ইউএই কে স্পষ্ট ওয়ার্নিং বা ধমকি দিয়ে জানিয়েছিল যে তোমরা যদি ইয়েমেন থেকে তোমাদের সেনা আর সাপোর্ট করা বন্ধ না করো তাহলে 24 ঘন্টার মধ্যে আমরা এখানে আক্রমণ করব। শুধু ইয়েমেনের হুতিদের উপরে আক্রমণ করব না, ইভেন তোমাদের সেনাদের উপর আক্রমণ করতে পিছপা হব না। তাই তোমাদের কাছে অনলি 24 আওয়ার সময় আছে। আর এই 24 ঘন্টার মধ্যে যদি তোমরা তোমাদের সেনাকে উইথড্র না করো, মিলিটারি গ্যাজেটকে উইথড্র না করো, তাহলে কিন্তু আমরা কারবাই বা যুদ্ধ করতে পিছপা হব না। তো সেই স্টেটমেন্টের 5 মিনিট বা 10 মিনিট পরেই ইউএই এর তরফ থেকে সৌদিকে রিটেলিয়েশন দিয়ে বলেছিল যে আমরা আপনাদের ভয় পাই না, না মিলিটারি গ্যাজেট, না তাদের সাপোর্ট, আর না আর্মিকে আমরা তুলবো, মানে আমরা সম্মুখ সম্মুখে থাকবো। দেখুন, 24 ঘন্টা হয়নি, মোটামুটি 48 ঘন্টার মধ্যেই ইউএইর মনে হচ্ছে প্যান্ট ঢিলা হয়ে গেছে। বর্তমান সময়ে খবর বেরিয়ে আসছে, যেটাকে আপনারা এখন স্ক্রিনে দেখছেন। হ্যাঁ, ইউএইর তরফ থেকে এর থেকে বড় লজ্জাজনক হার আর কিছুই হতে পারে না। 48 ঘন্টার মাঝে ইউএই স্টেটমেন্ট দিয়ে জানিয়ে দিয়েছে যে ইয়েমেন থেকে তারা তাদের সেনা, সাপোর্ট, অ্যামুনিশন, গোলা বারুদ, এমনকি মিলিটারি গ্যাজেটকে তুলে নিচ্ছে। বলতে পারেন বিনা যুদ্ধে ইউএই সৌদি আরবের সামনে হাঁটু গুড়ে বসে হারকে সারেন্ডার করে নিল বা হারকে মেনে নিল। হ্যাঁ, এটাই হচ্ছে। আর এই ব্যাপারটাকে ইউএইর সাধারণ জনতা একদমই অ্যাকসেপ্ট করতে পারছে না, আর এটা অ্যাকসেপ্ট করার কথাও না। কেন দেখুন, আজকের দিনে যদি মিডল ইস্টের যতগুলো ইসলামিক বিশ্ব আছে, ইসলামিক দেশ আছে, সেই ইসলামিক দেশের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন যে সৌদি আরবের কাছে যতটা ক্যাপেবল আছে তার থেকেও বেশি ক্যাপেবল কিন্তু ইউএর কাছে রয়েছে। সৌদি আরবের মেন জিডিপি বা তাদের যে ইনকামের মেন সোর্স সেটা হচ্ছে তেল, কিন্তু আপনারা যদি ইউএর দিকে তাকান একদমই নয়। ইউএর কাছে তেল আছে, গ্যাস আছে, বৈদেশিক বিদেশি ভান্ডার আছে, অন্যান্য দেশগুলোতে তারা সেখানে কিন্তু ইনভেস্টমেন্টও করে রেখেছে। হ্যাঁ, বর্তমান সময়ে যদি আপনারা মিলিটারির দিকে তাকান তাহলে সৌদি আরবের কাছে অনলি ফর ইউএস উইপন আর ইউএস এর সাপোর্ট আছে। কিন্তু এই ব্যাপারটা যদি আপনি ইউএর ঘরের দিকে একবার একটু ভালো করে ঝেঁকে দেখেন তাহলে দেখতে পাবেন ইউএর কাছে শুধুমাত্র আমেরিকার উইপন নয়, আমেরিকা আছে, ফ্রান্স আছে, রাশিয়া আছে। হ্যাঁ, মানে মোটামুটি সব রকম টাইপেরই অ্যাডভান্স লেভেলের উইপন ইউএর কাছে আছে। এবার যদি মিলিটারির কথা বলি, সৌদি আরবের থেকেও বেশি ট্রেনিং প্রাপ্ত, সৌদি আরবের থেকেও বেশি অ্যাডভান্স লেভেলের মিলিটারি কিন্তু ইউএর কাছে আছে। কিন্তু ভাই, এত কিছু থাকার পরেও কেন ইউএই সৌদির কাছে এত বড় হারটা করে নিয়ে সারেন্ডার করে দিল? আর এই জন্যই আমি আপনাদের বলে দিতে চাই যে এই সমস্ত ইসলামিক দেশগুলো একদমই ভরসার যোগ্য নয়। এরা কখন কোথায় পাল্টি মারবে কেউ জানে না। 48 ঘন্টা হয়নি, 48 ঘন্টা যেতে না যেতেই ইউএই সারেন্ডার করে দিল সৌদি আরবের সামনে। হ্যাঁ, আর এই ব্যাপারে কিন্তু এখন সব থেকে বা ভয়ানক ভাবে ফেসে গেছে কে জানেন তো? আবারও সেই পাকিস্তান। হ্যাঁ, আমি আপনাদের গতকালকের ভিডিওতে বলেছিলাম, আজকেও বলছি, আজ থেকে ঠিক 2 কিংবা 3 মাসই হবে, সম্ভবত 2-3 মাস আগে পাকিস্তানের সাথে সৌদি আরবের একটা সাইন হয় বা চুক্তি হয়। সেই চুক্তিটা ছিল ঠিক এরকম যে সৌদি আরবের ঘরের ভেতরে কেউ যদি মিলিটারি অ্যাকশন বা আক্রমণ করে, সেই আক্রমণ বা অ্যাকশনটা পাকিস্তানের হিসেবে ধরাবে, মানে পাকিস্তানের উপর আক্রমণ হিসেবে মান্যতা হবে। তাই সেখানে পাকিস্তানকে যুদ্ধের জন্য যেতে হবে। আর যদি পাকিস্তানের ঘরের ভেতরে কেউ যদি আক্রমণ করে তাহলে সেটা সৌদি আরবের উপর আক্রমণ হিসেবে সৌদি আরব সেই যুদ্ধে নেমে পড়বে। এমনটাই ছিল চুক্তি। কিন্তু এই ভিখারি পাকিস্তানের কর্মকাণ্ড দেখুন, যেখানে এই যুদ্ধ যদি সৌদি আরব আর ইউএর মাঝে লেগে যেত বা ওইরকমই পরিস্থিতি তৈরি হয়েছিল গোটা মিডল ইস্টের মাঝে, তাহলে কিন্তু ওই যে একটা চুক্তি করে রেখেছিল সেই চুক্তি অনুসারে কিন্তু পাকিস্তানকে সৌদি আরবের সাথ দিয়ে যুদ্ধে নামতে হতো। এমতো অবস্থায় দুই দেশের মাঝে যখন গরম আবহাওয়া চলছে,
তার মাঝে কিন্তু ভিখারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আর ইউএর রাষ্ট্রপতি, আপনারা যেটা ছবিটিকে দেখছেন, মাল ঘরে চলে গেছে। শুধু ঘরে যায়নি, যখন ধমকি চলছে 48 ঘন্টা আছে, যেখানে সরাসরি পাকিস্তানের সেনাকে এই যুদ্ধে যে দেশের রাষ্ট্রপতির সঙ্গে কথা বলছে সেই দেশের সেনার সাথে যুদ্ধে নামতে হবে, সেই দেশের রাষ্ট্রপতির সাথে ছবি তুলেছে। শুধু ছবি তোলেনি, সেই ছবিকে বড় জোর সোরে খুশির সাথে সবার সামনে পাবলিশও করেছে। আর এই ব্যাপারটা যখন সৌদি আরব দেখে বা রাজশাহী পরিবারগুলোর কাছে পৌঁছায়, তারা তেলে বেগুনে জ্বলে ওঠে। আর জ্বলাটাও স্বাভাবিক। একবার ভাবুন, আপনার বন্ধু যে কিনা আপনার সাথে চুক্তিবদ্ধ, যে আপনার উপর হামলা হলে বা আপনার শত্রুর সাথে যুদ্ধ হলে সেও আপনার সাথে গিয়ে যুদ্ধ করবে বা সেখানে আপনার সম্পূর্ণ সহায়তা দেবে, সেই ব্যক্তি যদি যার সাথে আপনার যুদ্ধ হবে, মানে আপনার শত্রুর সাথে গিয়ে যদি ছবি তুলে শেয়ার করে, আপনার ব্যাপারটা কেমন লাগবে? এক্স্যাক্টলি ওটাই লেগেছে সৌদি আরবের। তবে এটাকে নিয়ে বড় যে একটা ব্ল্যান্ডার খাড়া হবে এটাতে কোনো সন্দেহ নেই। এমনকি সৌদি আরবের তরফ থেকে পাকিস্তানকে সোজা লাইনে আনার জন্য এর ওপর কোনো না কোনো কারবাই অবশ্যই আপনারা দেখবেন। হ্যাঁ, এতে কোনো মান নেই। কিন্তু বর্তমান সময়ে এই সমস্ত দেশগুলোকে বিশ্বাস করা কত বড় বোকামি, সেটা আপনারা এই গত 48 ঘন্টার মধ্যে দেখতে পেলেন। যে দেশটার কাছে সৈন্য আছে, আর্মি আছে, টাকা পয়সা আছে, সবকিছু আছে, সেই দেশটা এখন সৌদির সাথে যুদ্ধ করতে পিছপা হয়ে গেল। শুধু পিছপা হয়নি, যে দেশটা এই মুহূর্তে করার টক্কর দেওয়ার মতন ক্ষমতা রাখে, এমনকি বড় হুঙ্কারের সাথে বলেছিল যে আমরা ইয়েমেন থেকে আমাদের সেনা মিলিটারি গ্যাজেটকে সরাবো না, সে মাত্র একটা ধমকিতে ভয় পেয়ে সবকিছু তুলে নিল বা উইথড্র করে নিল। এটা কত বড় হার, আর এটা সৌদি আরবের জন্য কত বড় উইন বা কত বড় ভিক্টরি, এটা আপনাদের বলে বোঝাতে পারবো না। এমনকি এই ব্যাপারটাকে দেখে ইউএর ঘরের ভেতরে সাধারণ মানুষজন এটা কখনোই মেনে নিতে পারছে না। যে আপনি যুদ্ধ করবেন না ঠিক আছে, বা আপনি যে সারেন্ডার করছেন সেটাও ঠিক আছে, বাট সৌদি আরবের তরফ থেকে তো আপনাদের 48 ঘন্টা কি 24 ঘন্টা একটা টাইম বেঁধে দিয়েছিল, টাইম পিরিয়ড। দেন ওটাকে তো যেতে দিন, তারপরে না সারেন্ডার করুন। অ্যাটলিস্ট 3-4 দিন পরে এটা নাই বলুন যে না ঠিক আছে। আপনার যে টাইম পিরিয়ড বেঁধে দিয়েছিল সৌদি আরবের তরফ থেকে ইউএর কাছে, যে 24 ঘন্টা, সেই 24 ঘন্টা আপনারা পেরাতে দিলেন না, তার মাঝেই আপনারা সৌদি আরবের কাছে সারেন্ডার করে দিলেন, মানে ঘুটনিটিকে বসে দিলেন। এটা কত বড় হার ভাবুন। এদের সমস্যাটা কোথায় জানেন? এদের সমস্যাটা হচ্ছে এদের নিজেদের মধ্যে। আর এই কারণে এরা কখনো রিলায়েবল পার্টনার বা রিলায়েবল বন্ধু হতে পারে না। দেখুন, গোটা বিশ্বের 56টা না 57টা ইসলামিক কান্ট্রি আছে। এই কান্ট্রিগুলো যখন একসাথে হয় তখন কিন্তু এদের একটা জোশ বা এদের একটা যে হুঙ্কার থাকে একরকম, কিন্তু এদের যখন বলা হয় চলো এবার সেই শত্রুর খেলাফ যুদ্ধ করতে হবে, তখন এরা সেই যুদ্ধে যায় না। কারণটা কি জানেন? এই যে 56টা না 57টা ইসলামিক কান্ট্রি আছে, এরা যখন পদ উঁচু করে যখন এরা সব জায়গায় এক জায়গায় হয়, তখন কিন্তু এরা জানে প্রত্যেকের পদে কোনো না কোনো ক্রিয়া অবশ্যই আছে। ক্রিয়া মানে ঠিক এরকমটা বলতে পারেন, কারো চুলকানি, কারো দাঁত, কারো ফোড়া, কারো কাটা, কারো ব্যথা। এখনো বোঝেননি ব্যাপারটা যে পোড়া, দাঁত, চুলকানি এগুলো কেন বললাম? দেখুন, আজকের দিনে এমন কোনো ইসলামিক বিশ্ব বা এমন কোনো দেশ নাই যার নিজের ঘরের ভেতরে কোনো প্রবলেম নাই। মানে ওই দেশটা যে দেশের সাথে যুদ্ধ করবে তার সাথে সে কোনো না কোনো দিক দিয়ে টাচে অবশ্যই আছে। সে যদি ওই দেশের খেলাফ যুদ্ধ করে তাহলে তার পস্তাবে। হয়তো 56 থেকে 57টা ইসলামিক কান্ট্রি একসাথে হলে যুদ্ধের হুঙ্কার দেয় যে আমরা দেখে নেব, কিন্তু যখনই আসে চলো মিত্র আমরা সবাই মিলে ওই দেশটার খেলাফ যুদ্ধ করব, তখন আর কেউ এরা যায় না। তখন এদের মধ্যে গুট আলাদা তৈরি হয়ে যায়। হ্যাঁ, আর এই ব্যাপারটা কিন্তু ভালোভাবে জেনে গেছে ইসরায়েল। আর সেই জন্য ইসরায়েল খেলাফ কখনো কিন্তু এই যে এতগুলো ইসলামিক দেশ আছে সবাই মিলে একসঙ্গে আক্রমণ করতে পারে না। কারণ এরাও জানে যে এরা একবার আক্রমণ করে এরা কত বড় ভুলটা করেছিল। আর বর্তমান সময় যত যাচ্ছে প্রত্যেকটা ইসলামিক দেশ তারা নিজেদের কোনো না কোনো প্রবলেমে অবশ্যই ভুক্তভোগী। ওই যে বললাম দাঁত, চুলকানি এরকম টাইপের। এই যখন ঝামেলা উত্তপ্ত, তখন আমাদের দেশের ঘরের ভেতর থেকে অনেক মানুষ বলেছিল যে ভারতের সাথে ইউএর সম্পর্ক ভালো, এমনকি সৌদির সম্পর্ক ভালো। সৌদির সাথে পাকিস্তানের মানে আমাদের শত্রুর একটা চুক্তি করেছে যে যে যার ঘরের ভেতরে আক্রমণ করুক না কেন সেটা নিজেদের ঘরে আক্রমণ হিসেবে আক্রমণ করা হবে। হ্যাঁ, তাই অনেকে বলেছিল আমাদেরও উচিত, মানে ভারতেরও উচিত ছিল যে ইউএর সাথে এরকম চুক্তিবদ্ধ করা। ভাবুন তো, 48 ঘন্টা হয়নি, যে দেশের কাছে সবকিছু থাকার পরেও তারা সামান্য সৌদির কাছে মানে তাদের প্রতিদ্বন্দ্বীর কাছে হাঁটু গেড়ে বসে হার স্বীকার করে নাই। আমরা যদি গতকালকে এর উপর কোনো স্টেটমেন্ট দিত আমাদের দেশের ঘরের ভেতর থেকে, বা আমরা যদি এরকম কোনো টাইপে থাকতাম,
তাহলে আমাদের অবস্থাটা কি হতো? ওদের সাথে সাথে আমাদের হ্যারাসমেন্ট আর আমাদের মানসম্মান তো যেতই, প্লাস ট্রাস্টেবল যে একটা জায়গা বা ওদের যে বিশ্বাসনীয়তা সেটাও থাকতো না। আর এই জন্য আজকের দিনে ইসলামিক বিশ্বকে কেউ কখনো বিশ্বাস করে না। হ্যাঁ, আপনার বিজনেস লেভেল, আপনার ডিফেন্স লেভেল বা অন্যান্য ক্ষেত্রে আপনার সাথে ব্যবসা হতেই পারে, ওটা কোনো ম্যাটার নয়। কিন্তু আপনাদের মনে রাখা উচিত, আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত দেশগুলো আছে বা আমাদের যে মেন প্রধান শত্রু, সেগুলো কিন্তু ইসলামিক। আর আমাদের পরবর্তী যে যুদ্ধগুলো হবে এই ইসলামিক দেশের সাথেই হবে। আর এই দেশের সাথে যুদ্ধ হলে এই 56টা দেশ একসঙ্গে পথ খাড়া করে এরা মিটিং করবে ভারতের খিলাফ। এবার ভাবছেন, যখন আমরা ইউএর সাথে এরকম টাইপের চুক্তি বা যুক্তি করব, তখন ইউএ কি আমাদের সাথ দেবে? না। এই জন্য বলেছিলাম, গোটা বিশ্বে ইসলামিক ব্যক্তিরা কখনো ভরসার যোগ্য নাই, এরা যে পাতে খায় সেই পাতেই ফুটো করে। আর আজকের দিনে এমন কোন ইসলামিক বিশ্বের দেশ নাই যারা নিজেরা স্বয়ংসম্পূর্ণ। ইসলামিক বিশ্বের পাওয়ার হাউস বলা হয় সৌদি আরবকে। সৌদি আরব বিনা বা ইউএই বিনা গোটা ইসলামিক বিশ্ব অচল, কেননা এরা কখনো স্বয়ং সম্পূর্ণ নয়। আর এই জন্য এখনো পর্যন্ত যেখানে যেথায় যাই কিছু হোক না কেন, এরা কখনো একজোট হতে পারে না। আর একজোট হলেই এদের সব থেকে বেশি বড় ক্ষতি হবে। তো যেটাই বন্ধুরা, এবার আপনারাই বলুন, ইউএইর যে এত বড় হার আর সৌদির যে এত বড় ভিক্টরি মানে উইন, সেই সম্পর্কে আপনাদের কি মতামত? এর উপর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওর ইনফরমেশন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে নতুন হলে ছোট্ট একটা সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে নতুন একটি নিউজ আপডেটে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।